হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা ক্লাস 11-এর হিউম্যান ফিজিওলজির উপর ক্লাস করছি এবং এর আগে আমরা 3টে ভিডিও হরমোনাল রেগুলেশনের উপর আপলোড করেছি। এটা 4 নম্বর ভিডিও, যেখানে আলোচনার বিষয়বস্তু প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। প্রথম অবশ্যই লিভার এবং সেকেন্ড পজিশনে রয়েছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যাকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলি, মিশ্র গ্রন্থি বলি। তার কারণ এই জায়গায় এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন, অনাল এবং সনাল দুটো টাইপের গ্রন্থি এখানে রয়েছে, সেই জন্য একে আমরা মিক্সড গ্ল্যান্ড বলি। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছিলাম তখন কিন্তু এই নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়েছিল এবং আজকে তার পরবর্তী আলোচনা বলতে পারো, কারণ ওখানে আমরা যেহেতু ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, তো সেখানে যেটা আমাদের এক্সোক্রাইন সিস্টেম মানে সনাল গ্রন্থি দ্বারা খরিত হয় এনজাইম, আর অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন সিস্টেম থেকে খরিত হয় হরমোন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অবশ্যই হরমোন নিয়ে, যেহেতু আমরা হরমোন চ্যাপ্টারে রয়েছি। দেখো, প্রথমেই একটা জায়গায় আমরা একটু ফোকাস করি, সেটা হলো যারা বুঝতে পারবে না তাদেরকে বলবো ডাইজেস্টিভ সিস্টেমের ভিডিও দেখে নিতে, যেখানে ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম দিকে 1 নম্বর ভিডিওর মধ্যেই থাকবে, যেখানে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ডেসক্রাইব করা আছে। সেখানে এগুলো একটু ইলাবোরেটলি দেওয়া আছে। এটা ডিওডিনাম, এর আগে স্টোমাক আছে, ক্ষুদ্রান্ত্রের প্রথম পোর্শন শুরু হচ্ছে ডিওডিনাম, এবং সেই ডিওডিনামের যে সিয়ের মতো বা খাঁজ যে অংশটা রয়েছে, সেখানে পাতার মতো একটি গঠন রয়েছে, একটি স্ট্রাকচার রয়েছে, একে আমরা প্যানক্রিয়াস বলি। এবং এখানে যদি আমরা একটু দেখি, উপর থেকে যে নালীপথটা আসছে সেটাকে কমন বাইল ডাক্ট বলা হয়, মানে উপরে যকৃৎ থেকে আসছে, যকৃৎ এবং গল ব্লাডার পিত্তাশয় থেকে আসছে কমন বাইল ডাক্ট। আর এখান থেকে বেরিয়ে আসছে এই যে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে বেরিয়ে আসছে প্যানক্রিয়েটিক ডাক্ট, এখানে এসে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট, তারপরে সেটা ডিওডিনামে এসে মিশছে। যদিও এখানে মেশামেশির যে গল্প, সেটা শুধুমাত্র এখান থেকে এনজাইম বেরিয়ে আসার জন্য এই অংশটিকে দেখানো হলো। মানে এখানে এসে যা পড়বে সেটা হলো এনজাইমের বিষয়বস্তু, হরমোনের কোনো কিছু এখানে নয়। আর সেই কারণের জন্য আমরা এরকম একটা সেকশনাল ভিউ এখানে দেখে নিয়েছি। সেকশনাল ভিউয়ে কী পেয়েছি, মেজরিটি জায়গায় আমরা এই কালোর মতো অংশগুলো পাবো, যাদেরকে অ্যাসাইনি বলা হয়, প্যানক্রিয়েটিক অ্যাসাইনি, যেখান থেকে সিক্রেশন হয় প্যানক্রিয়েটিক জুস, যেটা আমাদের এই চ্যাপ্টারতে বিষয়বস্তু না। তার মানে এই অংশগুলোকে বলা হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাসাইনি। প্যানক্রিয়েটিক অ্যাসাইনি, এই অ্যাসাইনি থেকে খরিত হয় এনজাইম, যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম, এবং সে অবশ্যই খরিত হয় এখানে যে নালীপথ রয়েছে সেই নালীপথের মাধ্যমে। মানে আমরা গোটা অংশটাকেই এরকম কিছু সবুজ রঙের আমরা এখানে করেছি, যেহেতু আমি সবুজ রঙের গোল গোল কিছু অংশ ছেড়ে যাচ্ছি, এই অংশগুলো বাদ দিয়ে বাকি সমস্ত অংশটা জুড়ে রয়েছে কালো রঙের ওই অ্যাসাইনিগুলো। এগুলো মেজরিটি রয়েছে গোটা প্যানক্রিয়াস জুড়ে। আর মাঝে মাঝে এখানে যে সবুজ রঙের একটা অংশ করেছি, যেহেতু এখানে এটাই পড়ানোর বিষয়বস্তু ফোকাস, সেই জন্য এটাকে একটু বড় করে দিয়েছি। তো এই আমরা যে সবুজ রঙের যে অংশটি দেখছি, ওটা গোটা প্যানক্রিয়াসের মধ্যে এরকম দেখব, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, সায়েন্টিস্টের নাম ল্যাঙ্গারহ্যান্স, তিনি আবিষ্কার করেছিলেন। তো এই যে আইলেটস রয়েছে, এখানে 4 রকমের সেলগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করা যেত, সময় সাপেক্ষ ব্যাপার, পরপর এত ভিডিও আপলোড হচ্ছে, অত আর সময় নেই। মানে আমি বলতে চাইছি, এখানে 4 রকমের সেল রয়েছে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল আর পিপি সেল। এই 4 রকম সেলকে ডিফারেন্সিয়েট করলে ভালো হতো। 4 রকমের দেখতে গেলে রং টং দিলে একটু ভালো হতো, অত দরকার নাই। আমরা ডাইরেক্টলি একটা জায়গায় মার্ক করে দেখিয়ে দিয়েছি, দেখে একই রকমের সেল লাগছে। আমি মুখে বলে দিলাম যেখানে 4 রকমের সেল রয়েছে, মানে আমাদের পড়ার বিষয়বস্তু এটা। এই জায়গা থেকে এনজাইম বেরোলো, এই জায়গা থেকে বেরোবে হরমোন। কোন সেল থেকে কী ধরনের হরমোন বেরোবে সেগুলো আমরা ইলাবোরেটলি আলোচনা করব। 4 রকমের যে সেল রয়েছে, তার মধ্যে আলফা সেলের যে পরিমাণ, আলফা সেলের পরিমাণটা 10 to 15%, সেখানে দেওয়া রয়েছে 10 to 15%। এবং পাশাপাশি বিটা সেল যেটা রয়েছে, বিটা সেলের যে পরিমাণ রয়েছে তার 30 to 40% বিটা সেলের পরিমাণ রয়েছে, ডেল্টা সেল নেয়ার অ্যাবাউট 30%, এবং বাকি রেস্ট অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সেল, পিপি সেল বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সেল। আমরা আস্তে আস্তে
এখান ছেড়ে আস্তে আস্তে কাজের দিকে চলে আসবো। দেখো, খুব গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড আমরা পড়ছি, কারণ এমন একটি হরমোনের নাম এখানে রয়েছে ইনসুলিন, যার নাম আমরা খুব ছোট্টবেলা থেকে জানি। বাকি অনেক হরমোনের নাম আমরা না জানতে পারি, বায়োলজি না পড়লে হয়তো শুনবো না, কিন্তু আমরা ইনসুলিনের নাম অনেক ছোটোবেলা থেকে শুনে আসি, বাড়ির আশেপাশেই ইনসুলিনের নাম শোনা যায়। কারণ এই হরমোনের সঙ্গে জড়িয়ে রয়েছে ডায়াবেটিস মেলিটাস বা সুগার, সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি যে এই যে আলফা সেল থেকে বেরোচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে বেরোচ্ছে ইনসুলিন। সবাই আমরা মাধ্যমিক লেভেলে পড়ে ফেলেছি। ইনসুলিন গ্লুকাগনের অ্যান্টাগনিস্টিক নেচার দেখায়, একে অপরের বিপরীত বৈশিষ্ট্য বা বিপরীত ধর্মকে দেখায়। কারণ গ্লুকাগন যে কাজটি করে, ইনসুলিন তার অপোজিট কাজটি করে। কি হয়, যে গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে থাকে, আমরা গ্লুকোজকে ব্লাড সুগার বলি, সেই ব্লাড সুগারের পরিমাণ এক্সেস হলে, পরিমাণ বেড়ে গেলে সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়, যে করে তার নাম ইনসুলিন, যেখান থেকে বেরোয় তার নাম বিটা সেল। আর যখন দেহে অভাব হয় তখন সেই সেই গ্লাইকোজেনকে ধরেই গ্লুকোজে কনভার্ট করে, যে করে তার নাম গ্লুকাগন, যে বেরোয় আলফা সেল থেকে। একে অপরের বিপরীতমুখী একটি কাজ করে চলে। এছাড়া আমরা এগুলোকে একটু ডিলাবোরেটলি আলোচনা করব, আমি আগে এগুলো বলে নিই একবার। ডেল্টা সেল, সেখান থেকে সোমাটোস্ট্যাটিন বলে একটি হরমোন বের হয়, যার কাজ কিছুটা ভাবতে পারো যে উভয় সেলের ক্ষরণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। কিভাবে? যখন যে কম পড়বে মোটামুটি তার ঘাটতি মিটিয়ে দেওয়া, মানে রিজার্ভার সেল টাইপের আর কি। যেমন ক্রিকেট খেলায় বা যে কোনো খেলায় যেমন যতজন প্লেয়ার নেওয়া হয়, ধরো 11 জন প্লেয়ার নেওয়া হবে, 4 জনকে মাঠের বাইরে রাখা হয়, যদি কোনো ইনজুরি হয় বা কিছু হয় তাহলে সেই 4 জনের মধ্যে নামবে। তো এখানে ডেল্টা সেল মোটামুটি সেই রকম টাইপের সেল, যারা রিজার্ভার সেল, যারা আলফা এবং বিটা সেলের যদি কোনো ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ বা তার হয়ে কাজ করে দিতে পারে, এরকম ক্ষমতা রাখছে। পাশাপাশি আমরা বলবো উভয় গ্রন্থির ক্ষরণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর রয়েছে পিপি সেল, যা সম্পর্কে এখনও খুব বেশি তথ্য পাওয়া যায়নি, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সেল। এখান থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড বের হয়, এবং যেটা আমাদের মোটামুটি ভাবতে পারো যে পাক অন্ত্রীয় যে সমস্ত ক্রিয়া তাদেরকে নিয়ন্ত্রণ করে। মানে স্টোমাক এবং ইন্টেস্টাইনের মধ্যে যে পরিপাক্রিয়া চলে, ডাইজেশন চলে, সেই ডাইজেশন প্রক্রিয়াকে কিছুটা নিয়ন্ত্রণ করে, এটা ভাবা হচ্ছে। এখনও পর্যন্ত পিপি সেলের কাজ খুব বেশি জানা যায়নি। তাহলে 4 রকমের সেল থেকে কী বেরোয় সেগুলো নিয়ে অল্প আলোচনা হলো। এবার আমাদের ফোকাস যেটা অবশ্যই বিটা সেল, যেখান থেকে বেরোয় ইনসুলিন, এটা হলো আমাদের ফোকাসে। দেখো কি হয় সেটা হলো, আমরা যখন কোনো খাবার খাই, হেভি মিল আর কি, মানে ভারী মিলের কথা বলা হচ্ছে, মানে লাঞ্চ বা ডিনার অথবা একটু ভারী টাইপের টিফিন যখন আমরা খাই, তখন সেই খাদ্যবস্তুর মধ্যে একটা মেজরিটি অ্যামাউন্টে থাকে কার্বোহাইড্রেট। বলার অপেক্ষা রাখে না, যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয় তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণ আরও বেশি। আমরা 60 to 70% কার্বোহাইড্রেট খাই যারা গরিব, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা রয়েছি, কারণ প্রোটিনের দাম সবসময় বেশি, সেই জন্য প্রোটিন আমরা কম খাই, তুলনামূলক কার্বোহাইড্রেট সস্তা, কার্বোহাইড্রেট আমরা বেশি খাই। তো যাই হোক, যে যাই খাক না কেন, বিষয় একই। সেটা হলো যে আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটা ডাইজেস্টিভ সিস্টেমে এসে ডাইজেস্ট হতে কিছুটা টাইম লাগে। আমরা জানি স্টোমাকের মধ্যে কার্বোহাইড্রেটের পরিপাক্রিয়া হয় না, মুখের মধ্যে অল্প বিস্তর হয়, আর তারপরে বাইরে বাকিটা সবটাই রেস্ট অ্যামাউন্টটা ইন্টেস্টাইনের মধ্যে হয়, ক্ষুদ্রান্তের মধ্যে হয়। তাহলে একটা খাবার খাওয়ার পর কার্বোহাইড্রেটের পরিপাক্রিয়া সবচেয়ে আগে হয়, মোটামুটি ঘন্টা খানেক পর থেকে কার্বোহাইড্রেটের পরিপাক্রিয়া তো প্রথম থেকেই শুরু হয়েছিল, ঘন্টাখানেক পর থেকে ফ্রি গ্লুকোজ পেতে শুরু করি রক্তের মধ্যে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সব শেষ, সমস্ত পরিপাক্রিয়া শেষ। মানে ভাত খেয়েছি আমি সাপোজ 1টার সময়, তাহলে আমার ওই 5টার মধ্যে আবার খিদে পেতে শুরু করে দিয়েছে। তার কারণ কার্বোহাইড্রেটের পরিপাক্রিয়া খুব সহজে হয়, খুব তাড়াতাড়ি হয়। তার মানে ওই যে খেলাম, যে টাইমে খেলাম সেই টাইমেও গ্লুকোজ লেভেলের ঘাটতি আছে, তার 1 ঘন্টা পর থেকে আমরা কিন্তু গ্লুকোজ লেভেলকে বাড়তে দেখছি, বাড়তে বাড়তে একটা পিক পয়েন্টে যাবে, দিয়ে আবার নামতে শুরু করবে। সেই টাইমে কাজ করে ইনসুলিন হরমোন। কারণ কি? কারণ হলো এই গ্লুকোজের যে লেভেল 80 থেকে 120 mg/dl,
100 ml রক্তে 80 থেকে 120 mg। এটা কখন? এটা র্যান্ডাম, যদি আমরা যখন তখন টেস্ট করাই, খাবার আগে না পরে এসব আমি অত ভাবলাম না। হ্যাঁ, মানে টুকটাক খেয়েছি কখনো কখনো দিয়ে টেস্ট করালাম, তাহলে সেক্ষেত্রে 80 থেকে 120 mg পার ডিএল, এটা হলো স্ট্যান্ডার্ড ভ্যালু। যদি আমরা ডিউরিং স্টারভেশন মানে উপবাসকালীন অবস্থায় যদি হয়, মানে খাবার খাওয়ার 12 ঘন্টা আগে যদি হয়, খাবার খাওয়ার 12 ঘন্টা পর যদি হয়, তাকে আমরা ফাস্টিং বলবো সুগার। আর সেখানে ওই মোটামুটি 100, 110, 90, 110 এই রেঞ্জে ঘোরাঘুরি করবে। আর যদি পিপি হয়, পোস্ট প্র্যান্ডিয়াল হয়, আমরা সুগার টেস্ট যখন করি না, আমরা 3 রকম সুগার টেস্টের কথা শুনেছি। একটা বলে যে ফাস্টিং সুগার দিতে হবে, একটাকে বলি আমরা পিপি সুগার দিতে হবে, আর একটাকে বলি র্যান্ডম। তাহলে ফাস্টিং মানে হলো ধরো রাত 10টায় খেয়েছিলাম, সকাল 10টায় গেছি আমরা আমাদের প্যাথোলজিক্যাল ল্যাবে, সকাল 10টার সময় আমরা ব্লাড দিচ্ছি। যে ব্লাডটা দিচ্ছি সেটা ফাস্টিং সুগারের হবে, উপবাসকালীন অবস্থায় 10টায় খেয়েছি 10টায় দিচ্ছি, 12 ঘন্টার গ্যাপ আছে। মানে ইনসুলিন কতটা লেভেলে কাজ করছে সেটা দেখার জন্য ফাস্টিং সুগার করতে হবে। আবার পিপি করাবো পোস্ট প্র্যান্ডিয়াল, মানে মিল খাওয়ার পর কতক্ষণ, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়মকানুন আছে, বিভিন্ন রোগের ক্ষেত্রে কোনো সময় এটা 1 ঘন্টা পর নেওয়া হয়। মানে তুমি গেলে রাত 10টায় খেয়েছিলে, সকাল 10টায় গেলে রক্ত দিলে, পিপিটা ফাস্টিংটা হয়ে গেল, এরপর বললো আপনি গিয়ে ভাত খেয়ে নিন, দিয়ে ভাত খাওয়ার টাইমটা দেখে নেবেন, ধরো 10টা থেকে 10:30টার মধ্যে আমি ভাত খেয়ে এলাম, দিয়ে বললো ভাত খাওয়ার 1 ঘন্টা পর আবার আসবেন, তাহলে 11:30টার সময় আবার এসে হাজির হলাম রক্ত দিতে। কোনো সময় বলবে 2 ঘন্টা পর আসবেন, তাহলে আসতে হবে। কোনো সময় বলবে আপনি ঘন্টায় একবার করে আসবেন, মানে আপনাকে বসেই থাকতে হবে। ভাত খাওয়ার 10:30টায় ভাত খেয়েছেন, 11:30টায় একবার, 12:30টায় একবার, 1:30টায় একবার, 2:30টায় একবার, 4 বার দেবেন, দিয়ে বাড়ি যাবেন। এটা বিভিন্ন রোগে ইনসুলিন ঠিক কতটা লেভেলে কাজ করে চলেছে সেগুলো দেখার জন্য এগুলো করতে হয়। সঙ্গে থাইরয়েডের ব্যাপার আছে, এগুলোর জন্য করতে হয়। তবে নর্মালি যেটা লাগে সেটা হলো ফাস্টিং লাগে আর পোস্ট প্র্যান্ডিয়াল বা পিপি সুগার লাগে। আরেকটি আছে র্যান্ডম, যেটা বলছি ওই বিকালবেলা ধরো তুমি ভাত খেয়েছো ধরো 1টা, 1:30, 2টোর সময়, আবার বিকালবেলা কিছু টুকটাক খেয়েছো, দিয়ে বিকালবেলা তুমি সুগার রক্তটা দিতে গেছো, তো সেটা র্যান্ডম হয়ে যাবে, মানে যখন তখন আর কি। হ্যাঁ, তো সেটাতে নর্মাল একটা ভ্যালু আমরা 80 থেকে 120 mg পাবো। তার মানে যদি বলি আমি ব্লাডের সুগার লেভেল পেয়েছি 100, সাপোজ 100 mg পার ডিএল, তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই ভাববো না, আগে জানতে হবে যে কী অবস্থায় আমি রক্তটা দিয়েছিলাম। আবার আমি ধরো পেলাম 150 সুগার, তো সেখানে এটাও আমাকে জানতে হবে যে কখন দিয়েছিলাম রক্তটা, খাওয়ার পর দিয়েছিলাম নিশ্চয়ই। তাহলে এই যে রেঞ্জ, এই রেঞ্জটা পৌঁছে যাচ্ছে কখনো কোনো মানুষের ক্ষেত্রে 400, 500, 600 পর্যন্ত সুগার। তাহলে বলার অপেক্ষা রাখে না তার ইনসুলিন কাজ করছে না। আগে দেখব ইনসুলিন কি কাজ করে, তারপরে দেখব যে ইনসুলিনের অভাবে কী রোগ হয়। দেখো, প্রথমেই একটা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো ধরো 80 থেকে 120 mg পার ডিএল রয়েছে গ্লুকোজ লেভেল ব্লাডের মধ্যে, সুগার, নর্মাল সুগার লেভেল। তো যখনই আমি খাবার খেলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা পর থেকে হাই লেভেলে সুগার আসতে আরম্ভ করলো রক্তে, কিন্তু রক্তে অতটা পরিমাণ দরকার নাই। সঙ্গে দেখলো ইনকাম যখন বেশি হচ্ছে, কিছুটা সেভিংস রাখি, তাহলে গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে, সেটাকে কমিয়ে রাখতে হবে, নাহলে প্রচুর সমস্যা হবে। সেই জন্য তাকে ধরে নিয়ে গিয়ে গ্লাইকোজেনে কনভার্ট করে দিল, যাকে আমরা অ্যানিমাল স্টার্চ বলি। কেন গ্লাইকোজেন? তার কারণ ওয়াটার ইনসলিউবল, গ্লুকোজ ওয়াটার সলিউবল, গ্লুকোজকে জমি রাখতে পারবো না, ঘাম হবে বেরিয়ে পালিয়ে যাবে, মূত্রের সঙ্গে বেরিয়ে পালিয়ে যাবে, তো জমি রাখা যাবে না। সেই জন্য আমরা ওয়াটার ইনসলিউবল একটি ফরম্যাট গ্লাইকোজেন, যাকে অ্যানিমাল স্টার্চ বলা হয়, তাকে কনভার্ট করে দিলাম, যেটা গ্লুকোজেরই পলিমার। যকৃৎ এবং পেশিকোষে 250 গ্রাম এবং 350 গ্রাম, টোটাল 600 গ্রাম গ্লাইকোজেনকে আমরা স্টোর করতে পারি অ্যাট এ টাইম মানে সারা দেহে ওটাই থাকতে পারে ম্যাক্সিমাম। তাহলে আস্তে আস্তে গ্লুকোজ লেভেলটা কম হলো। এবার বিষয়, তুমি ধরো প্রচুর ভাত খেয়েছো, 2 থালা ভাত খেয়েছো, আমার স্টোরের জায়গা মাত্র 600, তাহলে সেদিনই 600 স্টোর হবে এমন তো নয়, তাহলে আগেও তো স্টোর করা আছে। কত আর অভাব হয়েছে? ধরো 100 গ্রাম অভাব হতে পারে, 50 গ্রাম হতে পারে, 25 গ্রামের অভাব হতে পারে, 600 গ্রামেরই তো আর অভাব করে বসে নাই। তাহলে মাত্র ওই 25 বা 50 গ্রাম যেটি অভাব আছে সেটি মাত্র মেটাতে পারবে ইনসুলিন, তাহলে বাকিটা কী করবে? তাহলে বাকিটা নিশ্চয়ই অন্যরকম মেটাবলিজম আছে, বাকিটা নিশ্চয়ই অন্য কিছুভাবে ইউটিলাইজ করে। এবং ইনসুলিন সেখানে কার্বোহাইড্রেটের মেটাবলিজম, প্রোটিনের মেটাবলিজম, ফ্যাটের মেটাবলিজম, 3টেরই মেটাবলিজম করে।
আমরা ইনসুলিনের কাজ যদি শুধুমাত্র আটকে রাখি যে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে সাহায্য করে, তাহলে আমরা ভুল করব। ওটা কার্বোহাইড্রেটের একটি মেটাবলিজমকে বলা হচ্ছে। গ্লুকোজ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটেরই মেটাবলিজম করতে হেল্প করে। আমরা একটু সংক্ষিপ্ত করি ব্যাপারটাকে। দেখো এটা হলো, এবার যখন লাগছে আমাদের কাজে লাগছে, ধরো এই গ্লুকোজ নেই, তখন আবারও গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করছে, যে করছে তার নাম গ্লুকাগন। তো বুঝতে পারছি আমরা অ্যান্টাগনিস্টিক নেচার। এবার কার্বোহাইড্রেটে যখন মেটাবলিজম করছে ইনসুলিন, তখন কীভাবে করছে? ইউটিলাইজেশন ইন মাসেল সেল বা পেশি কোষের মধ্যে যেন গ্লুকোজ লেভেল বেশি করে কাজ, মানে গ্লুকোজ যেন বেশি করে কাজ করতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে রক্তে কমবে। মেন টার্গেট রক্তের মধ্যে কমিয়ে দেওয়া। ইনসুলিনের মেন টার্গেট হলো রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলকে স্বাভাবিক রাখা। তো তার জন্য বিভিন্নভাবে তাকে ব্যবহার করতে হবে, আর না হলে স্টোর করতে হবে, এই ব্যাপার। তাহলে হতে পারে যে মাসেল দিয়ে বেশি করে গ্লুকোজকে খাইয়ে দিচ্ছে। আগে যখন ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল স্বাভাবিক ছিল, তখন মাসকিউলার টিস্যুতে বেশি পরিমাণে গ্লুকোজ প্রবেশ করবে না, সেই ব্যবস্থা করে রেখেছিল ইনসুলিন, যাতে বেশি করে গ্লুকোজ প্রবেশ না করে। আর যখন গ্লুকোজ লেভেল রক্তের মধ্যে বেশি হয়ে গেল, তখন ইনসুলিন যে কাজটি করলো সেটা হলো প্লাজমা মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বৃদ্ধি করলো, পরে বেশি করে গ্লুকোজকে ভেতরে নিতে শুরু করলো। ওকে, তার মানে মাসেল দ্বারা তার ইউটিলাইজেশনটা বাড়িয়ে দিল। 2 নম্বর, মাসেলের মধ্যে স্টোর করবে। আমরা যে বললাম 350 গ্রাম মতো মাসেলের মধ্যে স্টোর করতে পারে, তাহলে এই স্টোরেজ ব্যাপারটাও আনবে। একইভাবে লিভার যাতে বেশি করে ব্যবহার করতে পারে, লিভার যাতে বেশি করে স্টোর করতে পারে, তারও ব্যবস্থা করে দিল ইনসুলিন। আর কি করতে পারে? ওই যে বারবার বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে কি, আমি যদি ভাবি যে আমি ফ্যাট খেলে শুধুমাত্র চর্বি বাড়বে বা মোটা হবো, এমন তো নয়, ভাত খেলেও মোটা হতে পারি। তাহলে এক্সেস অ্যামাউন্ট যেটা, এত কিছু করার পরও যে পরিমাণ গ্লুকোজটা রক্তে এক্সট্রা থেকে যাচ্ছে, সেটার কি করবে? সেটা কি করবে? ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দেবে, ফ্যাটে কনভার্ট করে দেবে, স্টোর করবে। এদের জন্য লিমিট আছে, 600 গ্রাম একটা লিমিট আছে, কিন্তু ফ্যাটে আনলিমিটেড। অ্যাডিপোস টিস্যু, তার সংখ্যা বাড়তে পারে, অ্যাডিপোস টিস্যুতে ফ্যাটের পরিমাণ হিউজ বাড়তে পারে। তার মানে যত ইচ্ছা আমরা আনলিমিটেড স্টোর করতে পারি। স্কিন তার মতো করে বাড়িয়ে নেবে জায়গা দিয়ে, আবারও জমাতে শুরু করবে ভবিষ্যতের জন্য অবশ্যই। তাহলে এই কাজগুলো করতে পারে, মানে এই কাজগুলো ইনসুলিন করতে পারে। পাশাপাশি প্রোটিনের মেটাবলিজম করতে পারে। তার মানে প্রোটিন যখন আমরা খাচ্ছি বা প্রোটিন যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আসছে, ডাইজেশন হচ্ছে, তারপর যখন তার মেটাবলিজম হবে, সেটা অ্যামাইনো অ্যাসিডগুলোকে যাতে দ্রুতভাবে রক্তের মধ্যে সার্কুলেট করতে পারে বা ট্রান্সপোর্ট করতে পারে, তার ব্যবস্থা করতে পারে ইনসুলিন। পাশাপাশি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ যাতে বেশি করে সিনথেসিস করতে পারে, মানে বেশি করে যাতে প্রোটিন সিনথেসিস করতে পারে, তার ব্যবস্থা করে। মানে কি হলো? মানে হলো প্রোটিন যখন খায়, আলটিমেট অ্যামাইনো অ্যাসিডকে সেলের মধ্যে পৌঁছায়, আর সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে জুড়ে আমরা প্রোটিন তৈরি করি, আমাদের প্রোটিন। তাহলে খেলাম সয়াবিন, তা সেই সয়াবিন নিশ্চয় আমার গায়ে লেগে যাবে না? তাহলে সয়াবিন খেলে সয়াবিন থেকে আমি প্রোটিন পেলাম, সেই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড পেলাম, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদের সেল একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমাদের দেহের প্রোটিন তৈরি করলো, সেই তার কথা বলা হচ্ছে। এমআরএনএ সিনথেসিসে হেল্প করবে। আর কি? ফ্যাটের মেটাবলিজমে হেল্প করবে। তার মানে আমরা যখন এক্সেস পরিমাণ ফ্যাট খাচ্ছি বা ফ্যাট যা খাচ্ছি সেটা যখন দেহের মধ্যে প্রবেশ করলো, সেলের মধ্যে প্রবেশ করলো, তখন সেই ফ্যাটগুলোকে মেটাবলাইজ করতে, মানে মেটাবলাইজ মানে কি, সেই ফ্যাটগুলোকে তার ইউটিলাইজেশন করানোর জন্য যা যা করার সেটা কিন্তু ইনসুলিন করতে পারে। তাহলে এই কাজগুলোও কিন্তু ইনসুলিনের সঙ্গে রয়েছে। তার মানে আমরা মনে রাখবো যে ইনসুলিনের কাজ কেবলমাত্র গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করা নয়, তার আশেপাশে আরও অনেক কাজ কিন্তু রয়েছে। এরপর আমাদের প্যানক্রিয়াসের এই যে হরমোনগুলো বেরোচ্ছে, তাদের অভাবে, মেনলি ইনসুলিনের অভাবে কী সমস্যা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা জিনিস দেখতে হবে আমাদের, সেটা হলো যে ইনসুলিন তার গঠন কেমন। আমরা হরমোন শুরুর সময় বলেছিলাম যে কিছু কিছু হরমোন প্রোটিনেসিয়াস হয়, যেমন সোমাটোট্রপিক হরমোন ছিল, ইনসুলিন ছিল, যারা প্রোটিনেসিয়াস। ইনসুলিন, একটু ভালো করে শুনবে, ইনসুলিন আমাদের শরীরে প্রথম যখন তৈরি হয় প্রো ইনসুলিন হিসাবে তৈরি হয় এবং সেটাকে ইনসুলিনে কনভার্ট করতে হয়। ইনসুলিন যেহেতু প্রোটিনেসিয়াস, তাহলে বলার অপেক্ষা থাকে না, ইনসুলিন তৈরির জন্য একদমই পার্টিকুলারলি জিন রয়েছে। সেই জিন থেকে এমআরএনএ সিনথেসিস হয়, সেই এমআরএনএ থেকে প্রোটিন হয়, আর সেই প্রোটিনই অ্যাকচুয়ালি ইনসুলিন। তাহলে ইনসুলিন তৈরি জিন আছে, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়। কিন্তু
অ্যাজ এ প্রো ইনসুলিন তৈরি হয়। একে ইনসুলিনে কনভার্ট করতে হয় কীভাবে? বডি যখন তৈরি করে তখন এ পলিপেপটাইড, সি পলিপেপটাইড আর বি পলিপেপটাইড বলে 3টে পলিপেপটাইড চেন তৈরি হয়। পলিপেপটাইড চেন মানে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি হয়। এটা প্রো ইনসুলিন। এখান থেকে সিটা কেটে বাদ যায় এবং তারপরে এ আর বি পরস্পরের সঙ্গে ডাইসালফাইড বন্ড দিয়ে জুড়ে তৈরি হয় ইনসুলিন। এ পলিপেপটাইডে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 21, বি পলিপেপটাইডে 30। আমরা কত সস্তায় ইনসুলিনকে ইনজেক্ট করতে পারি, কত সস্তায় পাই আমরা, তার কারণ এই ইনসুলিনকে ক্লাস 12 পড়বে বায়োটেকনোলজিতে যে এই ইনসুলিনের প্রোডাকশান আমরা কত সহজে কত সস্তায় করতে পারি, আর সেই জন্য আমরা এত সস্তায় পাই। যা তৈরি করা হয় প্রথমে এ, সি আর বি 3টে পলিপেপটাইড চেনকে আলাদা আলাদা করে তৈরি করা হয়, বা বলতে পারো যে 3টে তৈরি হয় একসঙ্গে। তারপরে সিটা কেটে দিয়ে এ আর বিকে জুড়ে ইনসুলিন তৈরি করা হয়, যে ইনসুলিন আমাদের বডির জন্য উপযুক্ত। এই ইনসুলিন আমরা মানুষের শরীরে তৈরি করি না, আমরা অন্যান্য জায়গায় তৈরি করি, লাইক ব্যাকটেরিয়া, ইস্ট, এদের দেহে তৈরি করি আমাদের ইনসুলিন। আমাদের যে ইনসুলিন তৈরি জিন তাকে ওখানে প্রবেশ করিয়ে তাদের দেহে প্রডিউস করা হয় এবং সেখান থেকে আমরা আইসোলেট করি, দিয়ে আমাদের দেহে ইনজেক্ট করি। আমরা এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। শুধু এটাই বিষয়বস্তু যে প্রথমে থাকে প্রো ইনসুলিন, যেখানে এ, সি আর বি থাকে। সিটা মুছে দিয়ে, মানে সিটা সেখান থেকে বাদ যায় কেটে, তারপরে এ আর বি ডাইসালফাইড বন্ড কেন বলছি, কারণ প্রোটিনের 3 ডিগ্রি স্ট্রাকচারে ডাইসালফাইড বন্ড আছে, বায়োমলিকুলসে পড়েছি আমরা। তো সেইভাবে তৈরি হয় ইনসুলিন, যেটা আমাদের কার্যকরী অবস্থা। এই ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের দেহে ডায়াবেটিস মেলিটাস বলে একটি রোগ দেখা যায়। ডায়াবেটিস মেলিটাস, নট ইনসিপিডাস। ইনসিপিডাস হলো এডিএইচ হরমোনের অভাবে, আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে প্রথমেই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে পড়ে, সেটা হলো ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য লেখো। এটা আমরা পড়ছি মেলিটাস। তো দেখো, মেলিটাস শব্দের অর্থ হলো মধু। মূত্রের মাধ্যমে মধু তো বেরোবে না, বেরোবে গ্লুকোজ। গ্লুকোজ সুগার, মিষ্টি স্বাদে, নাম দেওয়া হয়েছে এরকম। এই রোগে কি কি সমস্যা হবে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে একবার আলোচনা করব যে কত রকমের ডায়াবেটিস হয়, মানে অবশ্যই ডায়াবেটিস মেলিটাস কত রকমের হয় ইনসুলিনের অভাবে। দেখো, প্রথমেই টাইপ 1 ডায়াবেটিস, যাকে আমরা জুভেনাইল ডায়াবেটিস বলছি। জুভেনাইল মানে বাচ্চাদের, জুভেনাইল মানে হলো বাচ্চাদের ক্ষেত্রে। তো বাচ্চাদের ক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে। কীরকম? ধরো 4 দিনের বাচ্চা সুগার হয়েছে, 1 মাসের বাচ্চা সুগার হয়েছে, তাদের ক্ষেত্রে হয়েছে জুভেনাইল ডায়াবেটিস, যাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। মারাত্মক ব্যাপার। কি হয়েছে তাদের ক্ষেত্রে? বিটা সেলই অ্যাবসেন্ট, বিটা সেল নেই তাদের। বডির যখন সেল ডিভিশন করেছে, বডি যখন স্ট্রাকচার হয়েছে, বডি ফর্ম করেছে, হতেই পারে বডিতে এত সেল আছে, কোনো কোনো জায়গায় পার্টিকুলার সেল তৈরি নাও হতে পারে, বা ওই সেলগুলো তৈরি করার জন্য যে মেকানিজম ছিল বা জিন ছিল সেগুলো তৈরি হয়নি, তার জন্য বিটা সেল সেটা তৈরিই হয়নি। ফলে বাচ্চাটি সুগার নিয়েই জন্মগ্রহণ করেছে, অথবা হওয়ার কিছুদিনের মধ্যে বিটা সেলগুলো নষ্ট হয়ে গেছে, এমন যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসই হবে। তার কারণ তার বডিতে ইনসুলিনের অভাব দেখা যাচ্ছে, এবং যেটাকে আমরা বলতে পারি যে সেই বাচ্চাটি আর বেঁচে থাকবে না, বলার অপেক্ষা রাখে না। কারণ ইনসুলিনের অভাব নিয়ে সারা জীবন তার বেঁচে থাকা যায় না, অভাব কেন নেই প্রায়, তাহলে সেটা নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায় না, তাহলে সেক্ষেত্রে শিশু মৃত্যু হবে। এটা মারাত্মক একটি সমস্যা। পাশাপাশি আমরা টাইপ 1 ইনসুলিনের একটা কথা বলবো, সেটা হলো যে আমাদের যে সমস্ত ডায়াবেটিস দেখা যায় নর্মাল, সেটা দেখবে যে 30-35 বছরের ঊর্ধ্বে গিয়ে, তার আগে না। মানে জুভেনাইল ডায়াবেটিস যেটা হচ্ছে সেটা তো বললাম যে বিটা সেলই নাই তার প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেল নাই, অ্যাবসেন্ট, সেই জন্য তার সুগার হয়েছে, সেটা জুভেনাইল। কিন্তু টাইপ 2 যেটা, সেটা কীরকম? সেটা হলো যে ইনসুলিন তো আছে কিন্তু কাজ করতে পারছে না। প্রথমটা ইনসুলিন নাই, আর দ্বিতীয়টা ইনসুলিন আছে কিন্তু কার্যকরী অবস্থায় নাই। কীরকম? সেটা হলো প্রো ইনসুলিন হিসাবে তৈরি হয়েছে, ইনসুলিনে কনভার্ট হচ্ছে না। নাহলে এতদিন পর্যন্ত ইনসুলিন কাজ করছিল, আজকে এটা হঠাৎ কী এমন হলো যেখানে ইনসুলিন কাজ করতে পারছে না। বিষয়টা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হলো, ধরো একটা ফ্ল্যাট বাড়িতে, তার নিচের তলায় একটা গার্ড আছে,
নাইট গার্ড আছে বা গার্ড সবসময় থাকে, গার্ড আছে। এবার ধরো বাইরে থেকে কখনোই তার গেট খোলা যায় না, ভিতর থেকেই খুলতে হয়, আর গার্ডই খোলে, নক করলে গার্ড খোলে। এবার কোনো একটি দিন ধরো গার্ড নেই, সাপোজ নেই, সে ফিল্ডে নাই, কোথায় পালিয়ে গেছে, বেড়াতে গেছে, ঘুরতে গেছে, মার্কেটিং করতে গেছে, এখানে এসে পালিয়ে গেছে। তুমি এসে হাজারো নক করলেও গেট কিন্তু খুলবে না, তার কারণ গার্ডই নেই। টাইপ 1টা ঠিক এইরকম টাইপের, ও নেই, তাহলে অপশান নাই। মানে যদি একটু বিস্তারিতভাবে বলতে চাই না কি হয়, অ্যাকচুয়ালি হয় যেটা, সেটা হলো এই ধরো ব্লাড ভেসেল, তার মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে, তার মধ্যে দিয়ে অবশ্যই গ্লুকোজ যাচ্ছে, এর আশেপাশে সেল আছে, এর আশেপাশে সেল আছে। ইনসুলিন কি করে, এখানে ব্লাড থেকে, সংক্ষেপে বোঝালে ব্লাড থেকে যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে খুলে দেয় যাতে গ্লুকোজ সেলের মধ্যে প্রবেশ করতে পারে, মানে পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বৃদ্ধি করে সেলের। আর উল্টো দিকে বলতে পারি ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বৃদ্ধি করে যাতে ব্লাড ভেসেল থেকে গ্লুকোজ বেরিয়ে যেতে পারে, গেটটা খোলার কাজ করে। তাহলে ইনসুলিন যখন থাকছে না, তাহলে গেট খোলার লোক নেই, তখন রক্তের মধ্যেই থেকে যাচ্ছে, এই সমস্যাটি হয়। তাহলে প্রথম অবস্থায় কি বললাম, যে গেট খোলার লোক নাই। আর দ্বিতীয় অবস্থা, ধরো গার্ড আছে কিন্তু নেশা করে ঘুমিয়ে গেছে, তুমি হাজারো ডেকেও খুলতে পারছো না, টাইপ 2 ডায়াবেটিস। ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, যেটা হয় আমাদের নর্মালি 30-35 বছরের পর দেখা যাচ্ছে তার ক্ষেত্রে সুগার হয়েছে বা ডায়াবেটিস মেলিটাস হচ্ছে। কেন? তার কারণ তার বডিতে যথারীতি যে সেল থেকে, যে ডিএনএ থেকে এমআরএনএ সিনথেসিস, তারপর প্রোটিন সব ঠিকঠাক আছে, কিন্তু তৈরি হলো প্রো ইনসুলিন। এটা কোথায় হয়? এটা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। যারা সেলের ব্যাপারটাকে একটু মাথায় রেখেছে, মনে আছে, তারা বুঝতে পারবে যে এখান থেকে ডিএনএ থাকে, একবারে সংক্ষিপ্ত, সেখান থেকে এমআরএনএ হয়, সেই এমআরএনএ বাইরে বেরিয়ে আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে আসে, সেখান থেকে তৈরি হয় প্রো ইনসুলিন। এরপর সেটাকে যেতে হয় গলগি বডিতে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের জন্য। আর এই প্রো ইনসুলিন এখানে ঢুকে আলটিমেট বেরোবে অ্যাজ এ ইনসুলিন। সমস্যা যেটা হলো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এটাকে ট্রান্সলেশন বলা হয়, আর এখানে গলগি বডিতে হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। সেই মডিফিকেশন হচ্ছে না, এতদিন হচ্ছিল কিন্তু এখন হচ্ছে না। ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিন তৈরি জিনও আছে, তার থেকে ইনসুলিন মানে প্রো ইনসুলিন তৈরিও হয়, কিন্তু আগে কাটিং করে এ আর বিকে জুড়ে রেখে ইনসুলিন তৈরি করতে পারতো, কিন্তু এখন হয় না। তাহলে এটা সমস্যা হয়েছে। তাহলে তো এখনই বলবো, দেখো যে সে কিন্তু দিব্যি বাইরে থেকে ইনসুলিনের ইঞ্জেকশন নিয়ে বেঁচে আছে, তাহলে সেই ইনসুলিনটা কাজ করছে। মানে হলো যেটা রেডিমেড বাজার থেকে কিনে ঢোকাচ্ছি সেটা তো প্রো ইনসুলিন না, সেটা ইনসুলিন রেডি করা আছে। তার মানে এখানে এ আর বি পলিপেপটাইড চেনই জোড়া আছে, যেটা ইনসুলিন হিসেবে কাজ করবে। সেই জন্য সেটা কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। আমার বডির যেটা 30 বছর, 32 বছর, 35 বছর ধরে কাজ করছিল, সে এখন করতে পারছে না, কারণ সে প্রো ইনসুলিন হিসেবে বসে আছে, ইনসুলিনে কনভার্ট করতে পারছে না। এটা সমস্যা টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইন জেনারেল দেখা যায়। আরেকটি রয়েছে, সেটাকে বলা হচ্ছে ম্যালনিউট্রিশনাল ডায়াবেটিস। ম্যালনিউট্রিশন মানে আমরা ম্যালনিউট্রিশনের বাংলা অর্থটা করলে ঠিক হয় না, যদিও আমি তাও বলে দিচ্ছি, অপুষ্টি। ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি নয়, যদিও অতিপুষ্টি অপুষ্টি সবাইকেই ম্যালনিউট্রিশন বলা হয় একসঙ্গে। সংক্ষেপে ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি। কিসের অপুষ্টি? অবশ্যই প্রোটিন। জিনও আছে, সবই আছে, কিন্তু আলটিমেট তৈরি করবে যে কাঁচামাল, সে তো প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। তাহলে যদি অ্যামাইনো অ্যাসিডের অভাব হয় তার বডিতে, তাহলে জিন টিন সব থাকা সত্ত্বেও তার দেহে ইনসুলিন তৈরি হবে না, কারণ ইনসুলিন তৈরির কাঁচামাল নাই। আমরা একটু আগে দেখালাম না, 21টা 30টা অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি হচ্ছে ইনসুলিন। তাহলে এই ইনসুলিন তৈরি করতে অ্যামাইনো অ্যাসিড লাগবে, মানে প্রোটিন লাগবে, তার দেহে প্রোটিনেরই অভাব আছে। তাহলে সব ঠিক থাকা সত্ত্বেও তার দেহে প্রোটিনের অভাব থাকার জন্য সে ম্যালনিউট্রিশনাল ডায়াবেটিসে ভুগছে। তবে এটা সমস্যা সাময়িক। সে যদি প্রোটিন জাতীয় খাবার খেতে শুরু করে বা তার সাফিসিয়েন্ট প্রোটিন খায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাকে ওভারকাম করা যাবে। কিন্তু 2 নম্বরটাকে ওভারকাম করা যাবে না, 1 নম্বরটাই মারা যাবে। এটা ডায়াবেটিসের মোটামুটি সংক্ষিপ্ত ব্যাপার। ডায়াবেটিস হলে কি কি হবে? দেখো, সুগার বা ডায়াবেটিস এমন একটি রোগ
যেটা বাকি সব রোগকে ডেকে ডেকে আনে, আয় আমার কাছে আয়, মানে আমার বডিতে আয়, আমি আছি, আমি তোদেরকে সবাইকে হেল্প করব। দুটো রোগের ক্ষেত্রে এটা বলা যায়, একটা হলো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, আর একটা হলো সুগার। যারা আর বাকি যা রোগ আছে সবাইকে ডেকে ডেকে শরীরে নিয়ে আসে, যদি কন্ট্রোল করতে না পারি কি হয় দেখো, রেটিনোপ্যাথি হতে পারে। সুগার হলে হয় রেটিনোপ্যাথি, মানে আমাদের অন্ধ হয়ে যাবে, সংক্ষেপে বললে অন্ধ হয়ে যাবে। হতে পারে নিউরোপ্যাথি, মানে নিউরন বা নার্ভাস সিস্টেমে ব্যাপক গোলযোগ শুরু হবে, এমনকি প্যারালাইসিসও হতে পারে। তাহলে বললাম রেটিনোপ্যাথি, মানে রেটিনা সেল নষ্ট হয়ে যাবে, তার জন্য দেখতে পাবে না, সে অন্ধ হয়ে যাবে। সুগার হওয়ার পর জানে হাই সুগার লেভেল নিয়ে যদি বসে থাকে কন্টিনিউ, সুগার যদি কমাবার ব্যবস্থা না করে তাহলে সে অন্ধ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। নিউরোপ্যাথি, তাহলে নিউরন ড্যামেজ হবে, আলটিমেট প্যারালাইসিস হতে পারে, মৃত্যু পর্যন্ত হবে অবশ্যই। তাহলে নিউরোপ্যাথি হয়। নেফ্রোপ্যাথি, নেফ্রনের সমস্যা। নেফ্রনের সমস্যা কেন? কারণ ছাঁকনিতে গোলযোগ হবে না, রক্ত ছেঁকে ছেঁকে মূত্র উৎপাদন করতো, তার নাম নেফ্রন। এখন রক্তের মধ্যে যখন বেশি করে সুগার রয়েছে, সেই সুগারকেও তো বারবার ছাঁকতে হয়েছে, তাহলে একটা ছাঁকনি কত ছাঁকবে? যদি সুগার লেভেল 120 জায়গায় 400 করে বসে থাকে দিন রাত, তাহলে সেখানে তো ছাঁকতে ছাঁকতে ছাঁকনিটা খারাপ হবে না, আর নেফ্রন তো এই কাজটি করে। তাহলে হবে নেফ্রোপ্যাথি, মানে কিডনি ড্যামেজ হবে। তাহলে রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, তিনটে বড় বড় রোগ হলো। এরপর যেগুলো হয় সেটা হলো যে কোনো সময় কোনো জায়গায় যদি ক্ষতস্থান হয় তাহলে কিছুতেই সারতে চাইবে না। তার কারণ আছে, বলছি, এটা জেনে থাকবে যে সুগার আছে, অপারেশন করব না। কোনো একটা অপারেশন হবে, বলছে সুগার আছে, অপারেশন করা যাবে না, আগে সুগার কমিয়ে আনতে হবে। সুগার যখন নর্মাল লেভেলে আসবে তখন গিয়ে অপারেশন হবে, তার আগে অপারেশন হবে না। কেন? কারণ ইনফেকশন হয়, ব্যাপক রেটে ইনফেকশন হয়, সেল ডিভিশন পুরো আটকে যায়, রিপেয়ারিং হয় না। কি হয়? ধরো এটা একদম সিম্পল ভাষায় বলছি, ধরো একটা জায়গায় ক্ষতস্থান আছে, সেই জায়গায় ব্লাড আসে, এখন সেই ব্লাডের মধ্যে গ্লুকোজ যদি বেশি করে থাকে তাহলে খাবার দাবার বেশি আছে, গ্লুকোজ তো মিষ্টি, তাহলে যে জায়গায় ইনফেকশন যে রেটে হতো, এখানে যদি খাবারের ছড়াছড়ি হয়, ভুঁড়ি ভোজ হয়, তাহলে তো ইনফেকশন বেশিই হবে না, বেশি করেই তো জীবাণু আসবে খেতে খেতে, মানে খেতে আসবে বেশি করে জীবাণু। তো সিম্পল, যে কোনো জায়গায় বডি ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, ইনফেকশন সব জায়গায় হওয়ার মতো রাস্তা আছে, মানে ব্যাকটেরিয়ার অবাধ বিচরণ সব জায়গায় যেতে পারে। হ্যাঁ, জলের স্থলে অন্তরীক্ষে থাকতে পারে, তা বডির ভেতরে কেন ঢুকবে না? তার মানে যে কোনো জায়গাতে যখন আমরা কাটবো তখন সেটাকে পূরণ করতে গেলে সেল ডিভিশন হতে হবে না, সেল ডিভিশন করে রিপেয়ার করবে। কিন্তু সেই জায়গায় যখনই ব্লাড আসা যাওয়া করছে তখন ব্লাডের মধ্যে হাই সুগার দেখাচ্ছে, আর যেগুলো ব্যাকটেরিয়াদের জন্য ভুঁড়ি ভোজ হচ্ছে, ফলে তারা এসে থাকছে, তারা খাচ্ছে, তাদের সংখ্যা বাড়ছে, তারা টক্সিক মেটেরিয়াল সিক্রেশন করছে, যেটা সেল ডিভিশনকে বাধা দিচ্ছে। ক্ষতস্থান সারছে না, বরঞ্চ ঘায়ের পরিমাণ বাড়তে থাকছে। সেই জন্য সুগার হলে ক্ষতস্থান সারবে না। তাহলে এই ধরনের মারাত্মক সমস্যাগুলো সুগারের সঙ্গে থাকবে। এবার সুগার হলে ধরে নাও হাইপার টেনশন হবে, তার কারণ কি? যখনই সুগার লেভেল হাই থাকবে তখন গ্লুকোজ অ্যাভেলেবেল পরিমাণে থাকতে আরম্ভ করছে, সেই গ্লুকোজ বেশি দিন ধরো থাকতে থাকতে তারা তো ব্লাডের ডেনসিটি বাড়াতে থাকবে, প্রেশার বাড়াতে থাকবে, হাইপার টেনশন হতে থাকবে। তার মানে কি? বাকি সমস্ত দেহের রোগগুলোকে একটার পর একটা আনতে থাকবে। আমরা যদি সুগারকে কমাবার চেষ্টা করতে হয়, তাহলে যেগুলো করতে হয় সেগুলো আমরা জানি, আমরা খুব ভালো করে জানি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার পুরোপুরি লিস্ট থেকে বাদ দিতে হবে। কার্বোহাইড্রেট মানে কি? যেগুলো সুগার ফরম্যাটে চলে যায়, মানে রাফেজ খেতে পারি, র্যান্ডাম রাফেজ খেতে পারি, তন্তু খেতে পারি, কারণ সেখানে সেলুলোজ আছে, সেলুলোজ ভাঙতে পারে না, কারণ সেলুলোজ এনজাইম নেই আমাদের। তাহলে পেট ভরবে কিন্তু এনার্জি পাবো না, এমন খাবার খেতে হবে। মানে সবজি, বেশি করে সবজিতে ফোকাস করব। মূল কন্দ খাওয়া যাবে না, মাটির নিচে জিনিসপত্র একদম খাওয়া যাবে না, মানে রুট এবং স্টেম, আলু, ওল, কচু, আদা সব বাদ, কারণ সেগুলো সব রুট নাহলে স্টেম, সব মেনু থেকে বাদ। তার কারণ সেগুলোতে সব স্টার্চ আছে, স্টার্চ যথারীতি আমাদের সেলের মধ্যে খুব সহজে পরিপাকতন্ত্রে ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়, তাহলে সেগুলোকে খাওয়া যাবে না। রাফেজ খাওয়া বেশি করে, তাহলে সেখান থেকে তন্তু যেহেতু রয়েছে, তন্তুকে আমরা ভাঙতে পারি না, তাহলে পেটটা ভরে থাকবে কিন্তু এনার্জি পাবো না, তাহলে বডি যে গ্লুকোজ রেখেছে সেই গ্লুকোজগুলোকে ইউটিলাইজ করতে শুরু করবে, ফলে সুগার লেভেল কমতে থাকবে। আর তার পাশাপাশি অবশ্যই খেতে হবে ওষুধ, নাহলে 400-500 সুগারকে কখনো খাওয়া দাওয়া কন্ট্রোল করে কমাতে পারবো না। দুটো একসঙ্গে চালালে তারপরে সুগার কন্ট্রোল থাকবে, সারা জীবনের রোগ, একবার হলে আর জীবনেও সারবে না, সারা জীবনকে ক্যারি করে মানে বহন করে বেড়াতে হবে। সুতরাং শুধুমাত্র কন্ট্রোল করেই কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে।
তবে আজকের দিনে দাঁড়িয়ে এটাকেও সারিয়ে তোলা সম্ভব হচ্ছে। কি করে? সেটা হলো জিন থেরাপি। যে জায়গায় সমস্যা রয়েছে, মানে যেখানে দেখা যাচ্ছে যে বিটা এবং আলফা সেল, মানে এ বি সি তিনটেই তৈরি হচ্ছে, তাকে কাট করে আবার জোড়াটা সমস্যা হচ্ছে, সেই জায়গায় জিন থেরাপি করলে সেখানে কিন্তু ঠিকঠাক করা যাচ্ছে। মানে এরকম ব্যাপার যে 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 প্রবলেমগুলো রয়েছে আর কি, মানে জিন ঘটিত যে প্রবলেম রয়েছে, যেটা ইনসুলিন তৈরি করতে পারছে না, সেই জায়গায় যদি প্রপারলি আবার নতুন করে ইনসুলিন সেল ঢোকানো, মানে ইনসুলিন তৈরি জিন ঢোকানো যায়, তাহলে সেক্ষেত্রে সেই প্রবলেমগুলো কিন্তু দূর করা যাচ্ছে। তবে খরচ সাপেক্ষ ব্যাপার, এবং একটা দুটো সেলে করলে তো হবে না। একটা দুটো সেলে করলে তো সেই সেলগুলো শুধুমাত্র তার অ্যাক্টিভিটি দেখাবে, তাই সব জায়গায় করতে হবে। সেই জন্য খুব খরচ সাপেক্ষ ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবে জিন থেরাপির মাধ্যমে কিন্তু এখন এগুলোকে সারানো যাচ্ছে। ক্লাস 12 গিয়ে যখন বায়োটেকনোলজি পড়বে এগুলো নিয়ে ডিসকাস করা যাবে। তো এই ছিল মোটামুটি ভিডিও বিষয়বস্তু। আজকে আমরা এই ভিডিওতে প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে অ্যাড্রিনাল গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব, এবং সেখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কী কী হরমোন সিক্রেশন হয়, তারা কী কাজ করে না করে, সেই সমস্ত নিয়ে আলোচনা করবো। আর দুটো ভিডিও এই চ্যাপ্টার থেকে পোস্ট হবে বা পাবলিশ হবে। তো তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো, এবং যারা খুঁজে পেতে সমস্যা হচ্ছে তাদের প্লেলিস্ট ফলো করো, সেখানে সব চ্যাপ্টার ধরে ধরে ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।